রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে গুলি করে হত্যা, আহত আরও একজন। যশোর নির্বাচনেও ছাত্র শিবির প্যানেলের জয়, রিয়াজুল ভিপি, জিএস আরিফ, এজিএস মাসুদ রানা। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে নেতাকর্মীদের নির্দেশনা তারেক রহমানের, চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, 4 দিনের উত্তরাঞ্চলের সফরে যাচ্ছেন রবিবার। সিন্ডিকেটের অজুহাতে হয়রানি বন্ধের দাবি, আজ থেকে সব ধরনের এলপিজি গ্যাস বিক্রি বন্ধ ঘোষণা সমিতির, সরকারের নমনীয়তাকে দুষছেন বিশেষজ্ঞরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর পান্থপথে গুলি করে হত্যা করা হয়েছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হক মোসাব্বিরকে। রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। দ্রুত তাকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। ঘটনার পরপরই বিএনপির কেন্দ্রীয় নেতারা হাসপাতালে ছুটে যান। বেসরকারি হাসপাতালটি থেকে পরে মোসাব্বিরের মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানেও জড়ো হন স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময়ও বিভিন্ন সময় গণতান্ত্রিক সংগ্রামে মোসাব্বিরের অকুতোভয় সাহসী ভূমিকা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে ছিল। আজকে এমনই একটি প্রেক্ষাপটে যেখানে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, পুরো জাতি আগামীতে একটি নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ, এমন সময় এই ধরনের হত্যাকাণ্ড, নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র আছে কিনা তা অবশ্যই আমাদেরকে ভেবে দেখার জন্য চিন্তা করতে হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ যশোর নির্বাচনে ভিপি, জিএস, এজিএস 3টি পদেই জয়ী হয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ছাত্র শিবির সমর্থিত ভিপি পদে রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলী মারিফ ও এজিএস পদে মাসুদ রানা বিজয়ী হয়েছেন। ভোট গ্রহণের 34 ঘণ্টা পর বুধবার দিবাগত মধ্যরাতের পর আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোট গণনার মেশিনের কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার সন্ধ্যা 6টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই স্থগিত হয়ে যায় গণনা কার্যক্রম। এরপর প্রায় 5 ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার দিবাগত মধ্যরাতে আবারও ভোট গণনা শুরু হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই জয়ের ফলে দেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদের নেতৃত্ব এলো ছাত্র শিবিরের হাতে। এর আগে ছাত্র শিবির ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনে জয় পায়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 সপ্তাহের দলীয় শোক পালন শেষে নির্বাচনকে সামনে রেখে কর্মচঞ্চল হয়ে উঠেছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। বুধবার সকাল থেকে নিজ এলাকায় নেতাকর্মীদের সাথে বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে থাকছে বিস্তারিত। দলের চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুতে 7 দিনের দলীয় শোক শেষে পুরো দমে শুরু হয়েছে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি। গত কয়েকদিনের মতোই বুধবারও সকাল 11টার পর দলের চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী কৌশল নির্ধারণে তারেক রহমান এদিন বৈঠক করেন নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের দলীয় নেতাকর্মীদের সাথে। এখানে গুলশানের নেতৃবৃন্দরা বলেছেন, ওনাকে কথা দিয়েছেন যে ওরা গুলশানের নেতৃবৃন্দরা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিপুল ব্যবধানে জয়যুক্ত করতে যা যা করার দরকার তা করবেন এবং প্রতিটি ভোটারের দ্বারস্থ হওয়ার জন্য যা করণীয় তাই করবেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা আশ্বস্ত করেছেন। পরে দুপুর 2টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বিএনপির স্থানীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন এবং সেটা আমাদেরকে বিব্রত করছে এবং এইটা আমাদের নির্বাচনে মাঠে একটা চ্যালেঞ্জও, সেটা আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়েছি এবং বহিষ্কার না করে তাদেরকে আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে যদি প্রত্যাহার করানো যায় আমরা আমাদের সেই অভিব্যক্তি ব্যক্ত করেছি। এছাড়া বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান সাহেবের রোল
in leading Bangladesh into the future, but it is for the people of the country to elect their next leader and Prime Minister. এদিন এনসিপির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। 4 দিনের সফরে আগামী রবিবার দেশের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার 4 দিনের সফরসূচি উপলক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট সফরের সময়সূচি জানানো হয়। সফরে তারেক রহমান নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত সহ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত ধর্মীয় ও সামাজিক কর্মসূচিগুলোতে অংশ নেবেন। সফরে নির্বাচন কমিশনের আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না বলে জানানো হয়। এ উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ পর্যন্ত তা বহন করে গেছেন বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, যারা বলেছিলেন নির্বাচনে না গেলে খালেদা জিয়া হারিয়ে যাবেন, তারাই আজ হারিয়ে গেছে। মেজবা রহমানের রিপোর্ট। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীতে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। দেশের রাজনীতি ও গণতান্ত্রিক অভিযাত্রায় বেগম জিয়ার অবদান স্মরণ করেন বিএনপির শীর্ষ নেতারা। সবকিছু থেকে দূরে রাখলেও প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত দোয়া আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১/১১-র সময় আওয়ামী লীগ ও জামায়াত আপোষ করলেও বেগম জিয়া ক্ষমতার লোভ করেন নাই। একজন নেতা শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্য আপোষ করেন না, একজন নেতা। আর বাকি যারা আছে সবাই বিভিন্ন সময়ে এরশাদের সাথে সহযোগিতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। একমাত্র ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত 1 মিনিটের জন্য কোনো আপোষ করেন। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনাদের মনে আছে? এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আরেক আলোচনার সভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া কখনোই আপোষ না করায় দেশে গণতন্ত্রের সংগ্রাম আরও শক্তিশালী হয়েছে। যারা বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 86-88 সামরিক স্বৈর শাসকের আয়োজনে সেই নির্বাচনে না গেলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তারা নিজেরাই আজ রাজনীতি থেকে হারিয়ে। 1991 সালের নির্বাচন ছিল সর্বশ্রেষ্ঠ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নির্বাচনে মানুষ ভোট দিয়েছিল নিজের ইচ্ছা, এবং সেই নির্বাচনে জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ভুয়া ভোটে নয়, প্রহসনের নির্বাচনে নয়। শোক সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বুধবার সারাদিন ছিল সর্বস্তরের মানুষের ভিড়। তাদের কেউ শ্রদ্ধা জানান, কেউ দোয়া মোনাজাত করেন, কেউ বা তার আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান। এরপর সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, চাঁদপুর 1 বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এহসানুল হক মিলনের নেতৃত্বে চাঁদপুর জেলা বিএনপির নেতারা খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছে। পরে ওলামায়ে দল আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে যোগ দেন তারা। শ্রদ্ধা জানাতে যান হবিগঞ্জ 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, এবারে নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে লাইনে এনে চালু করা।
পর্যবেক্ষকদের ইসির তৃতীয় নয়ন আখ্যায়িত করে তিনি বলেন, তাদের পর্যবেক্ষণ মানসম্মত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে জামাতে ইসলামের অভিযোগ, দেশের নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বুধবার বিকেলে নির্বাচন কমিশনে যায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহেরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তারা। বৈঠকে দেশের সার্বিক নির্বাচনী পরিবেশ, প্রচার প্রচারণা, প্রার্থীদের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের মনোভাব, রাজনৈতিক দলের প্রতি সরকারের আচরণ সহ নানা অভিযোগ তুলে ইসির কাছে নালিশ জানান জামায়াত নেতারা। পরে সাংবাদিকদের জানান, দেশে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইকুয়াল লেভেল ফিল্ডে একটা সুষ্ঠু নির্বাচন হোক, কারণ বাংলাদেশে আজকে যে সমস্যা, এই সমস্যার প্রধান কারণই হচ্ছে বিগত 56 বছরে একটা সুষ্ঠু নির্বাচনের অভাব। এবং আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয়, তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে এবং দেশ আরও বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে। একটি দল এই করতে গিয়ে তো নির্বাসনে আছে, সুতরাং আরেকটা দল যদি করে, তারা এক পর্যায়ে গিয়ে নির্বাসনে যাবে। এদিকে এফইডির নির্বাচনী পর্যবেক্ষক বিষয়ক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসির পদক্ষেপ তুলে ধরেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। পর্যবেক্ষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমাদের জন্য 2026-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনও বলতে পারি 2008-এর আগে পড়ে আছি। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার ও বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণের তৃতীয় দিনেও বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আবেদন করেছেন। আপিল শুনানি শুরু হলে প্রার্থিতা ফিরে পাওয়ার প্রত্যাশা তাদের। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সিন্ডিকেটের অজুহাতে হয়রানি বন্ধ না হলে আজ থেকে সব ধরনের এলপি গ্যাস বিক্রি বন্ধ ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। ফলে এলপি গ্যাসের সংকট আরও বৃদ্ধির সংখ্যা দেখা দিয়েছে। সরকার ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেও বাজারে নির্ধারিত দাম তো দূরের কথা, দ্বিগুণ দামে মিলছে না সিলিন্ডার গ্যাস। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। মগবাজারের দিলু রোডের বাসিন্দা নূরজাহান বেগম দীর্ঘক্ষণ লাইনের গ্যাস জ্বালানোর চেষ্টায় ব্যর্থ। অবশেষে সিলিন্ডারেই ভরসা, তবে তার দামেও আগুন। দ্বিগুণ দামে কতদিন এভাবে রান্না করতে পারবেন, এ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। এলপি কিনে খাওয়ার সামর্থ্য শেষ হয়ে গেছে। আগে কম ছিল, কিনে খাইছি, এখন দাম বেড়েছে দেখে কিনে খাওয়ার সামর্থ্য শেষ। সাধারণ মানুষ হিসাবে তো এটা কিনে খাওয়া আদৌ সম্ভব না, কারণ একটা মানুষ মাসে কত বা ইনকাম করে। পাইকারি দোকানে চলছে এলপি গ্যাসের হাহাকার, দেখা মিলছে না গোডাউনেও। আমার দোকানে প্রায় 5-7 দিন যাবৎ ভর্তি গ্যাস নাই। তো কোম্পানিতেও লিকুইড সংকট, এই জন্য কোম্পানি গ্যাস দিতে পারতেছে না। গ্যাসটা এখানে আপনার 1.5 মাস যাবৎ গ্যাস নেই, আর আমাদের এগুলো সব খালি বোতল। তবে তথ্যের ভিত্তিতে বাংলা ভিশনের টিম হাজির রাজধানীর তেজগাঁওয়ের হকার্স মার্কেটে। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে লাপাত্তা ব্যবসায়ী। গাড়ি থেকেই সরাসরি চলে যাচ্ছে অজানা স্থানে। অতিরিক্ত মুনাফার আশায় এমন কৃত্রিম সংকটের অভিযোগ ক্রেতাদের। আমারে বলছে যে আপনার হলো মগবাজার নেওয়ার জন্য, আমি মগবাজার নিতেছি, তো আমি এর বাইরে আর কিছু বলতে পারি না। যে এখানে বিক্রি করবেন এগুলা, যার মাল উনি আসে নাই। আপনি কার কাছ থেকে কিনলেন? আমি ওই আসে নাই, তো আমার পাঠাইছি এইখানে যে ওখান থেকে 4টা মাল তুমি নিয়ে আসো। আমি যখন দিছি ও তো ওখানে আসিল, এখন তো নয়। আপনারা আয়নের পরে ও গেছে গা। 2 দিন আগে জিজ্ঞেস করছিলাম, বলছে 2000 টাকা, ওই 12.5 কেজি। আর আপনার আজকে ফোন দিছি, বলতেছে যে আজকে ওনার কাছে একদমই নাই। গ্যাসের অবস্থা এটা তো একটা বোঝা যাচ্ছে যে কৃত্রিম সংকট তৈরি করা, আর কিছু না। এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি বলছে 27টি কোম্পানি বাজারজাত করছে 5.5 কোটি সিলিন্ডার। তবে সংকটময় মুহূর্তে তা দাঁড়িয়েছে 1.25 কোটিতে। তাদের অভিযোগ, আমদানিকারকদেরকে না ধরে ডিলারদের উপর চালানো হচ্ছে খড়গহস্ত। বিআরসি বসে যদি আমাদের সাথে সমঝোতায় না আসে, আমাদেরকে নিরবিচ্ছিন্ন গ্যাস না দেয়, আমরা আগামী 24 ঘন্টা পরে সারা বাংলাদেশে গ্যাস বিক্রয় বিপণন বন্ধ করে দেব। আর জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সরকারের তদারকি সেলগুলোর অচল অবস্থাই এই পরিস্থিতির জন্য দায়ী।
আগে সরকারের আমলে ব্যবসায়ীরা বাজারের উপরে নিয়ন্ত্রণ রেখেছিল, তারা রাজনৈতিক ক্ষমতাশালী ছিল। এখনকার সরকার তো রাজনৈতিক দল নেই, স্বজনপ্রীতি নেই, তাহলে তারা এদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না কেন? তারা এদের কাছে কেন জিম্মি হয়ে যায়? এর কোনো সদুত্তর ভোক্তাদের কাছে নেই। সুতরাং এখানে সরকার বিশেষভাবে অভিযুক্ত। জ্বালানি উপদেষ্টার এই কথা স্বীকার করাটাই যথেষ্ট নয়, তিনি এ দায় এড়াতে পারেন না, এই অভিযোগ তার উপর বর্তায়। দ্রুত সংকট উত্তরণে সরকারকে দৃঢ় পদক্ষেপ নেয়ার তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও 11 দলীয় জোট প্রার্থী সার্জিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনের হলফনামার তথ্যে গরমিল ছিল না, বরং যে ভুল ছিল তার সংশোধন করে দেওয়া হয়েছে। অভিযোগ করেন এ নিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে। বুধবার পঞ্চগড় এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পেইড প্রোপাগান্ডা সেল থেকে গুজব ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে। বলেন, ছড়ানো হচ্ছে তিনি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছিলেন। বিএনপিও বর্তমানে নানা ধরনের গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ এনসিপির এই নেতার। বলেন, দলটি ভয়ভীতি দেখাচ্ছে, লোকজনকে নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে। নিজের সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসায় যুক্ত হয়েছেন কিছুদিন আগে, তবে কোনো ধরনের তথ্য গোপন করেননি। যুক্তরাষ্ট্রে যেতে ভিসা আবেদনের সাথে $15,000 বা 18,35,000 টাকা পর্যন্ত জামানত দেওয়ার তালিকায় নতুন করে বাংলাদেশ ও ভেনেজুয়েলা সহ আরও 25টি দেশকে যুক্ত করেছে। ভিসা বন্ডের শর্তযুক্ত দেশের তালিকায় নতুন 7টি নাম যুক্ত করার সপ্তাহ পার না হতেই এর 3 গুণ বড় সংশোধনী প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে নতুন তালিকায় ভিসা বন্ডের শর্তের আওতায় এসেছে 38টি দেশ। আগামী 21 জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। এর ফলে ভিসা আবেদনকারী বাংলাদেশিদের 18,35,000 টাকা পর্যন্ত জামানত দিতে হতে পারে। প্রতি বছর বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীদেরকে অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে অনেকেই ভিসার শর্ত ভঙ্গ করে সেখানেই থেকে যান। কেউ কেউ নানা অপকর্মের সঙ্গেও জড়িত হন। প্রেসিডেন্ট ট্রাম্প গত বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে অভিবাসীদের নিরুৎসাহিত করতে ব্যাপক দমন অভিযান চলছে যুক্তরাষ্ট্রে। গত আগস্টে উচ্চ হারে জামানতের ব্যবস্থা চালু করেছে ট্রাম্প প্রশাসন। নিরাপত্তা ইস্যু ও জাতীয় অবমাননার জন্য টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে চায় না বাংলাদেশ। আগ্রহী শ্রীলঙ্কায় খেলতে বলেছেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ভারতে দল না পাঠাতে নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। আইসিসি থেকে বিসিবির দেয়া চিঠির জবাব পাওয়ার পর সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক করেন বিসিবির সভাপতি। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। নিলাম থেকে রেকর্ড মূল্য 9 কোটি রুপিতে আগামী মার্চে হতে যাওয়া আইপিএলের জন্য টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে দলভুক্ত করে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশে দীপু দাস নামে এক নাগরিকের হত্যাকে কেন্দ্র করে প্রতিবাদী হয়ে ওঠে ভারতের উগ্রবাদীরা। মোস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়ার হুমকি দেয় তারা। তাদের হুমকি, ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের তীব্র বিরোধিতায় মুস্তাফিজকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এমন অবমাননায় বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশনায় ক্রিকেট বোর্ডও শক্ত অবস্থান নেয়। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-20 বিশ্বকাপ। গ্রুপ পর্বের সূচিতে বাংলাদেশের ম্যাচগুলো আছে ভারতের ভেন্যুতে। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে বিসিবি সিদ্ধান্ত নেয় ভারতে খেলতে না যাওয়ার। ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে চিঠি পাঠায়। সেই চিঠির জবাব দিলেও ভেন্যু পরিবর্তন নিয়ে কিছু জানায়নি আইসিসি। সরকারের অবস্থান জানতে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক করে বিসিবি। সভা শেষে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও অবমাননার বিষয়ে কোনো আপোষ নেই। আমরা ক্রীড়া পাগল নেশন, আমরা ক্রিকেট ভক্ত নেশন, আমরা অবশ্যই খেলতে চাই। আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। কিন্তু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই, এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। খেলোয়াড়দের সাথে সাংবাদিক, দর্শক ও স্পন্সরদের নিরাপত্তার বিষয়ে আইসিসিকে বোঝানোর চেষ্টা করা হবে, জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই যে সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব।
ফর আওয়ার রাইটস। আমরা বোঝাবো, কেননা দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারবো। এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে। আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা, আমরা তাদেরকে জানিয়েছি, তারা আমাদেরকে জানতে চাইছে কি কি ইস্যু, তো আমরা এখন কি কি ইস্যু সেগুলো লিখে পাঠাবো। বিসিবির দাবি আইসিসি মেনে না নিলে অথবা টি-20 বিশ্বকাপে না খেলতে পারলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হবে বাংলাদেশের। আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় এখন বিসিবি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে গুলি করে হত্যা, আহত আরও একজন। যশোর নির্বাচনেও ছাত্র শিবির প্যানেলের জয়, রিয়াজুল ভিপি, জিএস আরিফ, এজিএস মাসুদ রানা। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে নেতাকর্মীদের নির্দেশনা তারেক রহমানের। চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, 4 দিনের উত্তরাঞ্চলের সফরে যাচ্ছেন রবিবার। সিন্ডিকেটের অজুহাতে হয়রানি বন্ধের দাবি, আজ থেকে সব ধরনের এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা সমিতির। সরকারের নমনীয়তাকে দুষছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।